শ্রমিক দল ও বিভিন্ন স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদল ও সাধারণ জনগণ, আপনারা এখানে উপস্থিত হওয়ার জন্য আপনাদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা শুনেছেন যে প্রথম আমাদের রাজশাহী গর্ব শ্রী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিপি ছিলেন সেই যুগ্ম মহাশয় রিজভী আহমেদ। তার ইন্ডিয়ান শাল প্রথম এবং তার স্ত্রীর শাড়ি ছুঁড়ে ফেলে দিয়ে সকলকে আহ্বান জানিয়েছিলেন যে আমরা এখন থেকে দেশি পণ্য কিনবো। আমরা ঢাকা কলকাতায় যাই বা ভারতে যাই চিকিৎসার জন্য, কিন্তু আমি এখনো দেখেছি এই যে আমাদের নজরুল হুদা, আমাদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক, তিনি সিভিয়ার হার্ট অ্যাটাক হয়েছিল। আমি ইন্ডিয়াতে গল্প শুনেছিলাম, আজকে নিজের চোখে নিজের সাথে যা দেখলাম, তাকে হেলিকপ্টার নিয়ে যাওয়ার সাথে সাথে তখনই চিকিৎসা করে পরের দিন পরে দিয়েছে, কোনো তার সময় লাগেনি। সুতরাং আমাদের দেশে এখন ভালো চিকিৎসা হচ্ছে, ভারতে যাওয়ার আমাদের আর কোনো দরকার নাই। এই ভারতীয়রা আমাদের দেশের মানুষকে নিয়ে তারা ব্যবসা করে, আমরা কোনো জিনিসই তাদের থেকে আমরা আর নিব না। আমরা দেখেন আগে গরু দিত না, আমরা এখন গরু এমন সম্পূর্ণ হয়েছি যে এখন আমাদের গরু উদ্বৃত্ত হয়ে যাচ্ছে। ঠিক আমাদের এখানে আমরা শুনেছি থাইল্যান্ডের যে বামরুনগড় হাসপাতালের শাখা এখানে খুলবে, পাকিস্তানের বিখ্যাত হাসপাতালগুলো এখানে আসবে। সুতরাং এখানে চিকিৎসা বাংলাদেশে হবে, আমরা ভারতে আর চিকিৎসা করতে যাব না। আমরা ভারতের কোন পণ্য আর কিনবো না। আমাদের দেশে এখন স্বয়ংসম্পূর্ণ, আপনারা দেখেছেন যে সময় আমরা জাল পড়েছিল, এখন বাংলাদেশের কাপড় বিদেশে এক্সপোর্ট হয়। সুতরাং আমরা এই দেশে কিনবো। আমি এখানে আমার বক্তব্য শেষ করছি। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন ডাক্তার রফিকুল ইসলাম রফিক, স্বাস্থ্য সম্পাদক, কেন্দ্রীয় বিএনপি। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশীয় পণ্য কিনে হওয়া ধ্বনি। রাজশাহীতে আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিনিয়র যুগ্ম মহাসচিব দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের অত্যন্ত আস্থাভাজন নেতা, ডাকসুর সাবেক ভিপি, সাবেক ছাত্র নেতা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, অনুষ্ঠানের বিশেষ অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন উপদেষ্টা ইঞ্জিনিয়ার পাইম ভাই সহ রাজশাহী মহানগরের নেতৃবৃন্দ এবং মঞ্চের সামনে উপবিষ্ট সাংবাদিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে এই ভুবনশাহী পার্কে ও ভুবন মোহন পার্কে আপনাদের এখানে আসতে পেরে আমি গর্বিত। আমি কিছুদিন পূর্বেও রাজশাহীতে গত বছরের এই সময়ে আমরা আন্দোলনের সময় আপনাদের মাঝে এসে প্রোগ্রাম করে দিয়েছিলাম। আমাদের কেন এই প্রোগ্রামটি করতে হচ্ছে, কারণ আপনারা দেখতে পাবেন যে আমাদের যে গণতান্ত্রিক আন্দোলনে গত 15 বছরের অধিক সময় আমরা যে গণতান্ত্রিক আন্দোলন করেছি, সেই আন্দোলনে আমাদের অনেক ভাইয়েরা গুম হয়েছেন, নিহত হয়েছেন, শহীদ হয়েছেন। তার পরবর্তীতে ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে সেখানে কিন্তু অনেক তার পরবর্তীতে যে একটি ইন্টেরিয়র গভর্নমেন্ট গঠন হয়, সেই ইন্টেরিয়র গভর্নমেন্ট গঠন হওয়ার পরেই চলছে দেশি বিদেশি চক্রান্ত। সেই ফ্যাসিস্ট সরকারের প্রধানমন্ত্রী যিনি পার্শ্ববর্তী দেশে বসে এই দেশের বিরুদ্ধে চক্রান্ত, আপনারা দেখতে পাবেন তিস্তার পানি সেটাও কিন্তু বন্টন হয়নি, সেটি সুষম বন্টন যেমন হয়নি, সেরকম ভারত তার আগ্রাসী ভূমিকা একের পর এক চালিয়ে যাচ্ছে। সার্কের যে গঠন হয়েছিল, সেই সার্কেরও সেই কার্যক্রম সেটি সফলভাবে সম্পন্ন হতে পারেনি। তাই পার্শ্ববর্তী দেশের আগ্রাসী ভূমিকার কারণে তারা একের পর এক আমাদের দেশের রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। আমাদের আজকের যে প্রধান অতিথি, তিনি
গত 1 বছর পূর্বেই তার শালটি পর্যন্ত পুড়িয়ে দিয়েছিলেন, কারণ সেটি ছিল ভারতীয় শাল। কারণ তিনি তখনই বুঝতে পেরেছিলেন যে ভারতীয় পণ্য এখন থেকে বর্জন করা উচিত। আপনারা, এটি মানবিক ব্যাপার হয়, মানুষ তার চিকিৎসার জন্য যে কোনো জায়গায় যেতে পারেন, যে কোনো ডাক্তারের কাছে তার চিকিৎসা নিতে পারেন, কিন্তু এই পার্শ্ববর্তী দেশ মেডিকেল ভিসা পর্যন্ত বন্ধ করে দিয়েছে, যেখানে আমাদের ডাক্তাররা বিভিন্ন সময়ে তাদের যে অনুষ্ঠান, তাদের যে কোলাবোরেট অনুষ্ঠান, তারা সে পার্শ্ববর্তী কান্ট্রিতে যান এবং তারা সেখানে তাদের ট্রেনিং নিয়ে আসেন। সেই ট্রেনিং কার্যক্রম পর্যন্ত তারা বন্ধ করে দিয়েছে। তাই আমরা বলতে চাই, আপনারা যদি আমাদের উপরে এই ধরনের এই বাংলাদেশের রাষ্ট্রের যে কাঠামো, সেটি যদি আপনারা বাংলাদেশের জনগণের সাথে বন্ধুত্ব না করে একটি দলের সাথে বন্ধুত্ব করার চেষ্টা করেন, তাহলে কিন্তু এই দেশের জনগণের সেটি কিন্তু রুখে দিবে। এবং পার্শ্ববর্তী দেশ থেকে সে সকল ডাক্তাররা আমাদের দেশে এসে চিকিৎসা কার্যক্রম চালান, তাহলে আমি বিএমডিসি, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলকে অনুরোধ করব, আপনারা অনতি বিলম্বে তাদেরকে পরীক্ষার মাধ্যমে, তারা যে সার্টিফাইড হতে পারে, সেই সার্টিফিকেটের মাধ্যমে তাদেরকে চিকিৎসা করতে হবে। অন্যথায় তারা আমাদের দেশেও কিন্তু চিকিৎসা করতে পারবেন না। কারণ আমাদের দেশে এসে তারা চিকিৎসা করবেন, অথচ আমাদের দেশের রোগীদেরকে তারা অন্যদিকে যাওয়ার জন্য মেডিকেল ভিসা বন্ধ দিবেন না, সেটি যেন বন্ধ হয় অনতি বিলম্বে, সেই অনুরোধ করেই আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে। সালাম আলাইকুম। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন প্রকৌশলী শাহ খালেদ হাসান চৌধুরী পাইন। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের সৈনিক, বেগম খালেদা জিয়ার আস্থাভাজন, জনাব তারেক রহমানের আস্থাভাজন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি, আমাদের প্রাণপ্রিয় নেতা, রাজশাহী মহানগর, রাজশাহী জেলা আশা আকাঙ্ক্ষার প্রতীক, আমাদের নেতা, বর্তমান এবং ভবিষ্যতে আমাদের নেতা, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির, অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ রিজভী ভাই আপনাদের সামনে ওনার মূল্যবান বক্তব্য রাখছেন। দেশীয় পণ্য, দেশীয় পণ্য বন্ধুরা আমার, বয়কট এখানে আমার আশা কোনো কেন্দ্রীয় নেতা হিসাবে না, এই মাটির সন্তান দেশীয় পণ্য যখন তখন আসি। বন্ধুরা আমার, আজকে এখানে উপস্থিত রয়েছেন রাজশাহী মহানগরীর আহ্বায়ক, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ইরশাদ আলী শাহ, উপস্থিত রয়েছেন রয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য এবং আমাদের রাজশাহী বিএনপির অনেক দুঃখ বেদনার সাথে যাদের পরিবার জড়িত, যার ভাই আমাদের মাঝ দিয়ে চলে গেছেন প্রথম ছাত্র দল প্রতিষ্ঠা করতে, ডাক্তার পিঙ্কু, আমাদের সেই নেতা ইঞ্জিনিয়ার খালেদ হোসেন চৌধুরী বাহির, উপস্থিত রয়েছেন আমাদের আন্দোলন সংগ্রাম নির্যাতন নিপীড়নের এক অনন্য প্রতীক, বিএনপি স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, বিশিষ্ট চিকিৎসক, নিউরোলজিস্ট ডাক্তার রফিকুল ইসলাম, উপস্থিত রয়েছেন রাজশাহী মহানগরীর বিপ্লবী সদস্য সচিব মামুনুর রশিদ মামুন, উপস্থিত রয়েছেন রাজশাহী জেলা বিএনপির সদস্য সচিব বাবু বিশ্বনাথ সরকার, উপস্থিত রয়েছেন রাজশাহী মহানগরীর যুগ্ম আহ্বায়ক বৃন্দ, জেলা এবং মহানগরীর নেতৃবৃন্দ এবং অঙ্গসহ সকল সংগঠন আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি মাত্র ঘন্টাখানিক আগে মামুন এবং জানিয়েছি, ঈশা ভাইকে জানিয়েছি যে আমরা খুব দ্রুত একটা প্রোগ্রাম এখানে করতে চাই, তোমরা অর্গানাইজ করো। আমরা তখন কাছাকাছি চলে এসেছি, এই আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যেই আপনাদের সাথে এখানে সাক্ষাৎ। আমরা যে বিষয়টি নিয়ে আপনাদের কাছে এসেছি, যে কথাটি রফিক এখানে কিছুটা তুলে ধরেছে, আমাদেরকে মনে করে গিরিপি, আমাদেরকে মনে করে তাদের অধীনস্থ দ্বিতীয় শ্রেণীর নাগরিক। আমরা যে 30 লক্ষ জীবনের বিনিময়ে
আমরা আমাদের স্বাধীনতা পেয়েছি, স্বাধীনতা কিনেছি। এত মানুষের আত্মদান, এত নারীর সম্ভ্রম হানির মধ্যে দিয়ে, কিন্তু পার্শ্ববর্তী দেশের কথা শুনে মনে হয় তারা বাংলাদেশের মানুষ, বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের সার্বভৌমত্ব তাদের কাছে বিবেচ্য নয়। আমি পার্শ্ববর্তী দেশ ভারতের জনগণকে বলছি না, বলছি তাদের শাসক গোষ্ঠী, সাম্প্রদায়িক শাসক গোষ্ঠী যারা, তাদেরকে আমরা এই কথাটি বলতে চাই। তারা বলেছে আমাদের দেশের লোকরা চিকিৎসা করতে যায়, উদ্দেশ্য থাকে চিকিৎসা করা প্লাস একটু ট্যুরিজম হয়, বেড়ানো হয়। তো এইটা কতখানি মন ছোট হতে পারে তাদের, তাদের সাথে আমাদের কি হয়েছে? আমাদের দেশের একজন ভয়ঙ্কর এক ফ্যাসিস্ট, ভয়ঙ্কর দানব, তাকে ছাত্র জনতা তাড়িয়েছে, ভারতে আশ্রয় দিয়েছে আপনাদের কাছে। এই জন্য আপনাদের এত মনোকষ্ট, এই জন্য আপনাদের মনে এত ব্যথা। আজগুবি অপপ্রচার দিচ্ছেন বাংলাদেশের বিরুদ্ধে, অপতথ্য এবং অপপ্রচার দিয়ে বাংলাদেশের দীর্ঘদিনের যে একটি ভাবমূর্তি, এখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান পরস্পরের সাথে সম্প্রীতি এবং ভ্রাতৃত্বের বন্ধনে তারা যে আবদ্ধ, এইটাকে নস্যাৎ করার জন্য ভারতের সাম্প্রদায়িক শক্তি, যারা প্রায় সেখানকার সংখ্যালঘুদেরকে অত্যাচার করে, নিপীড়ন করে, যা নিয়ে গোটা বিশ্বে তাদের প্রতি ঘৃণা এবং তাদেরকে ধিক্কার দেয়। আসামের খ্রিস্টান জনগোষ্ঠী তারা বলছে যে আমরা দীর্ঘদিন ধরে ধারাবাহিক ভাবে নির্যাতন। এই যে ভারত তার গুজরাটে, আপনাদের নিশ্চয়ই মনে আছে, 2000-এর মতো মুসলিম নরনারীকে হত্যা করেছে কয়েকদিন আগে, যখন বর্তমান প্রধানমন্ত্রী তিনি যখন সেখানকার মুখ্যমন্ত্রী। আপনারা সেটা ভুলে গেছে, অথচ আপনাদের বিভিন্ন মিডিয়া আউটলেট, ফেসবুক, ইউটিউব, প্রত্যেকটি জায়গায়, হোয়াটসঅ্যাপ, প্রত্যেকটি জায়গায় বাংলাদেশ বলছেন যে গোপালগঞ্জে 5 জন হিন্দু পরিবারের 5 জনকে পুড়িয়ে হত্যা করা হচ্ছে। কোথায়? পৃথিবীতে সর্বোচ্চ প্রযুক্তির মধ্যে প্রত্যেকে একই অপরের সাথে পরিচিত। পৃথিবীর কোন মিডিয়াতে দেখালো না, আপনারা সেখানে বসে থেকে অপপ্রচার করছেন। কারো মাথায় ব্যান্ডেজ করে, কারো হাতে ব্যান্ডেজ করে ওটা মিডিয়ায় দেখে। এত নোংরা অপপ্রচার এটা পৃথিবীতে আর কেউ করেনি। তাদের একজন নেতা আবার এক পর্যায়ে বলেছে এবার চট্টগ্রাম আমরা দাবি করব। আরে আপনাদের উদ্দেশ্য তো ভয়ঙ্কর খারাপ। একটি স্বাধীন সার্বভৌমত্ব দেশের উপর একটি অংশ আপনারা সেটা দাবি করবেন। আপনারা প্রথমে এই কথা বলেছেন, আপনাদের দায়িত্বশীল একজন নেতা বলেছেন। আমি বলেছিলাম যে আপনারা যদি দাবি করে তাহলে আমাদের নবাবের যে অংশ বাংলা, বিহার, উড়িষ্যা, সেটাও আমরা দাবি করি। এবং এইটাতে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী অত্যন্ত নাকি গোস্বা হয়েছে, কষ্ট পেয়েছে। ওতে যদি আসে বাংলাদেশ থেকে উড়িষ্যা, বিহার এগুলো দখল করতে, আমরা কি ললিপপ খাবো? তো আমিও মনে রাখি, আপনারা যদি চট্টগ্রামের দিকে তাকান, দাবি করেন, আমরা কি আমলকি মুখে চুষবো? তা তো আমরা চুষবো না। আপনি মমতা ব্যানার্জি, আপনাকে আমরা জানতাম ধর্ম নিরপেক্ষ মানুষ, অসাম্প্রদায়িক মানুষ মানবতাবাদী হয়, এইটা আপনারা জানতাম। কিন্তু আপনাদের অত্যন্ত গভীরে যে কট্টর হিন্দুত্ববাদী লুকিয়ে থাকে সেটা দেখলাম যখন আপনি বললেন যে বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষী পাঠানো দরকার। কি কারণে আপনি শান্তিরক্ষী বাহিনী পাঠান? আপনি অন্য দেশে কিভাবে এটা আপনি এই কথা বলতে পারেন? আপনি আন্তর্জাতিক আইন কানুন জানেন না, আপনি অর্বাচীনের মতো এই কথা বললেন। ভারতেরও কেউ প্রতিবাদ করবে। তারপরে আপনাদের মনের মধ্যে বাংলাদেশের প্রতি কোনো সম্ভ্রম নেই, কোনো বাংলাদেশের মর্যাদার প্রতি আপনাদের কোনো ধরনের আপনাদের যে সম্মান দেখানো সেটি নেই। আপনারা সবসময় মনে করেন যে বাংলাদেশ আপনাদের তাবেদার হয়ে থাকে। এই কারণেই আপনারা শেখ হাসিনাকে অত্যন্ত প্রিয় পাত্র মনে করেন।
শেখ হাসিনা যেহেতু এখন পালিয়ে গেছে, এই বড় কষ্টে সবাই ভারতের শাসক গোষ্ঠীর সবাই যারা যেখানে শাসন করে সে প্রদেশে হোক আর কেন্দ্রে হোক, তারা প্রত্যেকেই মন খারাপ করে বসে আছে এবং এই অপপ্রচারগুলোকে, এই অপতথ্যগুলোকে মিডিয়ার মাধ্যমে তারা প্রচার করছে। তো তাতে কোনো লাভ নেই। এই যে আমাদের ঈশা ভাই বলেছে, আমাদের অনেক ভালো ভালো ডাক্তার দীর্ঘদিন ধরে আছে। একসময় রাজশাহীতে ভারতের মুর্শিদাবাদ থেকে চিকিৎসা করাতে আসতো গোলাম গোলা চৌধুরী, কায়সার রহমান চৌধুরী। আমি 60-এর দশকের কথা বলছি। আমরা যদি শক্ত হয়ে দাঁড়াই, আমাদের যারা চিকিৎসক তারাও তো দেশে যেমন লেখাপড়া করেছে, বিদেশ থেকেও কেউ এমআরসিটি করেছে, এফআরসিএস করেছে। শুধুমাত্র একটু কেয়ারফুলি যত্ন নিলে পরে একটা লোক ভারতে যাবে। আমাদের ভালো চোখ, হ্যাঁ আকাশ, আপনার কি বলে যে আপনি চক্ষু বিশেষজ্ঞ বলে, অর্থোপেডিক্স বলে, কার্ডিওলজিস্ট বলে, নিউরোলজিস্ট বলে, আমাদের ভালো ভালো ডাক্তার এখানে কই? আপনারা তো ভিসা বন্ধ রেখেছেন। আমাদের লোকরা তো দেশেই তারা চিকিৎসা নিচ্ছে। এই একটি বিষয়। এদেশের মানুষ এক প্রশ্নে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে তারা কিন্তু কেউ ছাড় দিবে না। যার সাথে যার মানে মনোমালিন্য থাক, ঝগড়া থাক, কিন্তু অন্য দেশ আমাদের উপর খবরদারি করবে, তখন কিন্তু বাংলাদেশের মানুষ সব এক কাটবে। বিজেপি তারা সাম্প্রদায়িক রাজনীতি করে, মুসলিম বিদ্বেষী রাজনীতি করে, সেটা সবাই জানে। যখন মমতা ব্যানার্জির মতো ধর্মনিরপেক্ষ মানুষ তিনি নিজেকে ঘোষণা দেন, অসাম্প্রদায়িক মানুষ, তিনিও যখন বিজেপির মতো কথা বলে, তার মানে ভারতের রাজনীতিবিদদের ওই যে রসুনের গোড়া এক জায়গায়, ভারতের রাজনীতিবিদদের গোড়া একই জায়গায়। এই পরিস্থিতি কখনোই চলবে না। আপনারা বড়াই করেন, পেঁয়াজ বন্ধ করে দিবেন, আলু বন্ধ করে দিবেন, রসুন বন্ধ করে দিবেন, চাল বন্ধ করে দিবেন। আরে আলু তো গত বছর থেকে আমদানি করছে, সেটা সেখানে যান। 2023-এর আগে বাংলাদেশ কখনোই আলু আমদানি করতো না। আমরা রপ্তানি করেছি পেঁয়াজ। এখানে কৃষি সম্প্রসারণ বিভাগের আপনার যারা কর্মকর্তা, গবেষক, তারা বলেছে যে বাংলাদেশের 27 লক্ষ টন, 27-28 লক্ষ টন পেঁয়াজ হচ্ছে বাংলাদেশের চাহিদা। সেখানে আমরা উৎপাদন করি প্রায় 37 লক্ষ টন। এইটা নানা কারসাজি করে পেঁয়াজের দাম বাড়ানো হয় এবং ভারত থেকে কোটি কোটি ডলার দিয়ে পেঁয়াজ আমদানি হয়। আমাদের ব্যবস্থাপনা, আমাদের সরবরাহ, এইটা যদি ঠিক মতো নিশ্চিত করা যায়, পেঁয়াজ ভারত থেকে কেউ দেবে না, চাল কখনোই নেবে না ভারত থেকে। ওরা মনে করেছেন যে আমরা বোধহয় ওদের উপর একবারে নির্ভরশীল, তাদের দ্বারা চলবে না। কিন্তু এখন তো দেখছে বিষয়টা অন্যরকম। এখন কলকাতা নিউ মার্কেট বন্ধ, কলকাতা ডিপার্টমেন্টাল স্টোর বন্ধ, কলকাতার হাসপাতালগুলো বন্ধের উপক্রম হয়েছে। আপনারা আমাদেরকে উপহাস করবেন, আপনারা আমাদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখাবেন, আপনারা গলার জোর দিয়ে বাংলাদেশের হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, এখানে প্রতিটি ধর্ম সম্প্রদায় একে অপরের সাথে আমরা যে মিলন মেলায় পরিণত করি আমাদের উৎসবগুলোকে, আপনারা সেটিকে কলঙ্কিত করার চেষ্টা করেন। এই জন্য যে আপনারা নিজেরা কলঙ্কিত, আপনারা নিজেদের সারা ভারতে প্রতিদিন মুসলিম হত্যা, খ্রিস্টান হত্যা, পাদ্রী হত্যায় রক্তাক্ত। এই কারণে তারা বাংলাদেশের ভাবমূর্তিকে কৃত্রিম ভাবে জোর করে বিনষ্ট করার জন্য তারা এই কাজ করে। বন্ধুরা আমার, আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। আমাদের বাংলাদেশ সবই উৎপন্ন, আমাদের ভালো শাড়ি, জামদানি শাড়ি পৃথিবী বিখ্যাত, আমাদের টাঙ্গাইলের তাঁতের শাড়ি পৃথিবী বিখ্যাত, রাজশাহী সিল্ক তো পৃথিবী বিখ্যাত। আমরা এখনো বিয়ে শাদী হলে রাজশাহী সিল্ক আমরা পরিধান করি। তো তাহলে কেন এদেশের মহিলারা ভারতীয় শাড়ি কিনবে? কিন্তু আপত্তি নাই। কিন্তু তারা যখন আমাদেরকে ঘৃণা করে, উপহাস করে, তো তাদেরটা আমরা কিনবো কেন? আমাদের এখানে বিছানার চাদর থেকে শুরু করে সবই তো
আমরা এখানে উৎপাদন করতে পারি। আমাদের মিল, কলকারখানা এগুলো সবগুলোই তো চলে মানে আমাদের দেশের শ্রমিকদের, তাদের শ্রমের উপরে। তাহলে আমরা মুখাপেক্ষ থাকবো কেন? আমরা মুখাপেক্ষ থাকবো না। আমরা নিজের পায়ের উপর আমরা দাঁড়াবো। আমরা ভারতীয় শাল নিব না। এই দেখেন বাংলাদেশের সত্তরের একটি চাদর, এরপরে কি শীত যাচ্ছে না? এরপরেই তো রাজশাহীতে শীত তো বেশি। এই পরেই আমরা জীবনযাপন আগেও করেছি, ছোটবেলায় করেছি, এখন তো করি। মাঝখানে পৃথিবী গ্লোবালাইজেশন হওয়ার কারণে কেনাকাটা যখন বিশ্ব জুড়ে হয় তো তখন ভারতের পণ্য আসতো, কিন্তু তারা তাদের পণ্য নিয়ে গর্ব করে, আর আমরা আমাদের পণ্য নিয়ে গর্ব করবো না? আমাদের খাদি, আমাদের রাজশাহী সিল্ক, আমাদের টাঙ্গাইলের তাঁত, আমাদের জামদানি শাড়ি, আমাদের কুমারখালীর লুঙ্গি গামছা, আমাদের পাবনা সিরাজগঞ্জের তাদের যে গামছা, লুঙ্গি এবং শাড়ি সবগুলোই বাংলাদেশ পৃথিবীতে এটা এক্সপোর্ট। তাই বন্ধুরা আমার, আমরা কারো মুখোমুখি নই। আমরা ভারতের পণ্য এই কারণেই বর্জন করছি যে তারা এই দেশের মানুষের সাথে বন্ধুত্ব করে না। কেউ বলেছে ওরা বন্ধুত্ব শুধু শেখ হাসিনার করছে। এই ধরো এরা যে বাচ্চা শিশুকে হত্যা করেছে ক্ষমতায় থাকার জন্য, এরা আবু সাইদের মতো একজন প্রাণবন্ত তরুণকে যে নিজের শার্টের বোতাম খুলে দিয়ে শেখ হাসিনার পুলিশের বুলেটের সামনে দাঁড়িয়ে পৃথিবী থেকে চলে গেছে, তাও মাথা নত করে। আমরা মুখ থেকে জানি এইরকম 2000 নেতা কর্মী, এই 2000 ছাত্র জনতা, অসংখ্য 15 জন রিক্সাওয়ালার বাসায় আমি নিজে গেছি। তারা রাস্তায় দাঁড়িয়ে গণতন্ত্রের পক্ষে স্লোগান দিয়ে এত আত্মদান শুধু গণতন্ত্র ফেরানোর জন্য, শুধু বাক স্বাধীনতার জন্য। এক সময় আসতে ভয় লাগতো যেখানে বক্তব্য রাখবো কোন সময় পুলিশ এসে আর ধরে নিয়ে যাবে, কোন সময় পুলিশ এসে আক্রমণ করবে। এখন আর ওই ভয়টা না। তখন গোয়েন্দা পুলিশ কোন গলির মধ্যে ঘাপটি মেরে থাকবে আর চট করে যাওয়ার সময় ধরে ফেলবে। এইটাই ছিল শেখ হাসিনার আমলের পরিবেশ। এখন তো বক্তব্য রেখে নির্বিঘ্নে ঢাকায় ফিরে যাবে, বক্তব্য রেখে বাসায় ফিরে যায়। কোন ধরনের ভীতি, কোন ধরনের আশঙ্কা যে আমাকে ডান দিকে অথবা বাম দিকে অথবা পিছনে অথবা সামনে কেউ অনুসরণ করছে, কেউ ফলো করছে, এইটা তো আমরা। বন্ধুরা আমার, আমাদের চূড়ান্ত গণতন্ত্র এখনো অর্জিত হয়নি। চূড়ান্ত গণতন্ত্রের জন্য আমাদেরকে আরো কাজ করতে হবে। আমাদের অবাধ এবং সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে হবে। অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে জনগণ যাকে ভোট দেবে তারাই রাষ্ট্র পরিচালনা আসবে, এবং এইভাবে আমরা আমাদের গণতন্ত্রকে শক্তিশালী মজবুত করে এই দেশে যেন আবার কখনোই ফ্যাসিবাদের পুনরুত্থান না ঘটে, সেই জন্য সবাই মিলে এক মিলে কাজ করবে। বন্ধুরা আমার, কয়েকটি সামান্য পণ্য নিয়ে বা দেশি পণ্য নিয়ে এখানে মেডিকেল কলেজের ছাত্র তারা এখানে উপস্থিত হয়েছেন। তারা আমরা এখানে একটু ইয়ে করবো, আমাদের বিএনপি নেতৃবৃন্দ যারা আছেন তাদের মাধ্যমে আমরা আজকে প্রতীকীভাবে এই মুহূর্তে দেখেন, এটা হলো জয়পুরের ইন্ডিয়ার জয়পুর, রাজস্থানের রাজধানী জয়পুর। সেই জয়পুর টেক্সটাইলের একটি বেডশিট আজকে ভারতীয় যে আগ্রাসন, সেই আগ্রাসনের প্রতিবাদে আপনারা ঢুকেন না। হ্যালো ভাই, নিচ্ছেন আপনি তো ভাই, আপনি এদিকে
আমি শেষ করছি। এখন এখান থেকে আমাদের দেশি পণ্য কিছু বিক্রয় করবো। শারীরিক অসুস্থতা নিয়েও 100 টাকায় লুঙ্গি সংগ্রহ করে নিচ্ছেন আমাদের একটা দেশপ্রেমিক ভাই। অসুস্থতা নিয়ে ধন্যবাদ জানাচ্ছি আমরা। আমাদের আরো একজন দেশপ্রেমিক ভাই পাঠিয়ে দেন, মেয়েদেরও পাঠিয়ে দেন। এই সামনে দাও, দাও রাব্বানি ভাই আগে ছেড়ে গুলো শেষ আরে ওদিকে ঠিক কাজ ভাই আপনি মেয়েদের পাঠিয়ে দেন। আপনি একটু পিছান না ভাই। আস্তে আস্তে যান, আস্তে আস্তে যান। এই সিরিয়াল দেন, হাতে রাখুন। রাব্বানি ভাই আপনি শাড়ি সংগ্রহ করছেন মাত্র 200 টাকা বিনিময়ে। কোনটা নেবেন? আমাদের আরেকজন দেশপ্রেমিক বোন মাত্র 200 টাকার বিনিময়ে শাড়ি সংগ্রহ করছেন আমাদের পুরানো দিদির কাছ থেকে। দেশীয় পণ্য ক্রয় করার জন্য তারা দূর দূরান্ত থেকে এসেছে। আচ্ছা এই ভাবু হচ্ছে না কিন্তু এই পিছা ওঠেন তো আপনারা সবাই। উনারা ঢুকে আশ্চর্য ব্যাপার। সাংবাদিকেরা বেশি, সাংবাদিকরা বেশি, সাংবাদিকরা তো বেশি চাপে রয়েছে। ওরা ছবিটা তুলবে না, ওদেরকে দরকার। ছবিটা তো দেখবেই, তারপরে সামনাসামনি তুলবে। আমাদের আরেকজন দেশপ্রেমিক বোন একটি শাড়ি এবং একটি লুঙ্গি সংগ্রহ করলেন। আমাদের আরেকজন দেশপ্রেমিক ভাই লুঙ্গি সংগ্রহ করার জন্য এসেছেন। আরে ভাই আপনার ক্যামেরা লুঙ্গি সংগ্রহ করছেন। দেশীয় পণ্য কিনে হওয়ার জন্য এই শিরোনামে আয়োজিত অনুষ্ঠান আমাদের পুরানো দিদি এদিক তাকান, এদিক তাকান। লুঙ্গি সংগ্রহ করে নিল। আপনার ইচ্ছা হচ্ছে এদেরকে দিয়ে দেন।
এদিক থেকে দিবে না, দেখি দেখি মেয়েরা আছে তো। ঢুকুক ভাই, ঢুকুক। আমি এখানে দাঁড়ালে আপনার ছবি ইয়া না, আমরা খালি একটা ছবি নিব। আচ্ছা নেন ভাই। এই ভাই হ্যালো, না, ও তো আর পিছন দিয়ে দেখে তো লাভ নেই। এটাকে একটু সরান তো। আমাদের আরেকজন দেশপ্রেমিক দল 200 টাকা বিনিময়ে দেশীয় শাড়ি সংগ্রহ করছেন। আমাদের আরেকজন দেশপ্রেমিক দল 200 টাকা বিনিময়ে বাংলাদেশ যুদ্ধের শাড়ি সংগ্রহ করছেন। আমাদের আরেকজন দেশপ্রেমিক ভাই টাকার বিনিময়ে একটি লুঙ্গি সংগ্রহ করেছেন। দেশপ্রেমিক ভাই আমাদের আরেকজন দেশপ্রেমিক বোর্ড কষ্ট করে এসে দেশীয় পণ্য সংগ্রহ করছে। আমাদের প্রধান অতিথির কাছ থেকে দেশীয় পণ্য সংগ্রহ করে নিচ্ছে, দেশীয় তাঁতের শাড়ি সংগ্রহ করে নিবে। আমাদের আরেকজন ভাই উন্নত মানের লুঙ্গি নামমাত্র মূল্যে মাত্র 100 টাকায় লুঙ্গি সংগ্রহ করে নিচ্ছে। আমাদের আরেকজন ভাই দেশপ্রেমিক ভাই তারা পণ করেছে ভারতীয় পণ্য বিদেশি পণ্য তারা ব্যবহার করবেন না, তারা পণ করেছে। রেডি হচ্ছিলেন ছেলেন না, এই ছেলেন কে একে গেলে এই যে ভাই আমাদের আরেকজন দেশপ্রেমিক ভাই কাছ থেকে লুঙ্গি সংগ্রহ করে নিচ্ছে। আমাদের আরো একজন দেশপ্রেমিক ভাই লুঙ্গি সংগ্রহ করে নিচ্ছে। ওই মঞ্জুর কাকা, লুঙ্গি সংগ্রহ ওই মঞ্জুর কাকা, ওই মঞ্জুর কাকা, ওই সামনে এসে আমাদের আরো একজন দেশপ্রেমিক ভাই লুঙ্গি সংগ্রহ করে নিবে। আমাদের আরো একজন দেশপ্রেমিক ভাই